ভেজা চুলে তুমি অপরূপা নারী, মনের পিঞ্জর রাখিব বাঁধি, কবু উড়িতে দিব নাহি। টুপটুপে চুলের পানি যেন গভীর সমুদ্র মুক্ত মনে, ভেজা চুলের সুবাসে মরিব আমি বারে বারে, নিজেকে খুঁজে চলিব তোমার ওই ভেজা চুলে। কয়েক মিনিট হয়েছে, আহফিন তোর পিছনে দাঁড়িয়ে রয়েছে। মেয়েটা হয়তো কিছু নিয়ে ভাবছে, তাই তার উপস্থিতি টের পায়নি। আহফিন তুবার এক বাহুতে হাত ধরে টেনে বিছানায় নিয়ে গেল। কালকের মতো আজও তুবাকে কোলবালিশের ন্যায় জড়িয়ে ধরে চোখ বুঝল। তুবা মুখ ফিরে নিয়ে চুপচাপ শুয়ে রইল। আহফিন কি যেন মনে করে তুবার গালে একটা চুমু দিয়ে আবার মুখ গুজে শুয়ে পড়ল। তুবা তখনও চুপ। টাকা তাকে চুপ করিয়ে দিয়েছে, কিন্তু এই লোকটার এমন স্বাভাবিক ব্যবহার তার একদম ভালো লাগছে না। তোমার ভেতরে নিভু নিভু একটা রাগ জন্মায় লোকটার প্রতি, এক ব্যর্থ রাগ। মিষ্টি সকালের রোদ দুনিয়াকে সোনালি আলো ছড়িয়ে দিল। আধার শেষে আলো এলো, সেই সাথে পাল্লা দিয়ে পাখির কিচির মিচির বাড়ল। নেতিয়ে যাওয়া বাগানের ফুলগুলো সূর্যের আলোয় চাঙা হয়ে দাঁড়িয়ে উঠল খিলখিল করে হেসে। পাখিরা নীড় থেকে জীবনে চলার পথে ছুটল। খাবার সন্ধানে হাজারো মানুষ ঘর থেকে বেরিয়ে গেল। দুনিয়া থেকে আরেকটা রাতও বিদায় নিল। আহফিনের চোখটা খুলে গেল। দেখতে পেল তুবা তার বুকের একপাশে গুটিসুটি হয়ে ঘুমিয়ে আছে, যেন গাছে ফোটা তরতাজা এক গোলাপ সে। আহফিনের ঠোঁটের কার্নিশটা প্রসারিত হলো। হঠাৎ চোখ গেল ঘাড়ে। সাদা গলায় কালো তিলটার পাশেই কামড়ের দাগ। প্রথম দিন যে কামড়টা রাগের বশে দিয়েছিল, সেই কামড়ের দাগ। আহফিন আলতো করে দুটো আঙুল রাখলো। তুবা জ্বালায় হয়তো ঘুমের ঘরে কপাল কুচকে এনেছে। তাড়াতাড়ি হাত সরিয়ে নেয় সে। অবাক নয়নে তুবাকে দেখতে লাগলো সে। মেয়েটার দিকে তাকালে তার বুকটা কেন যেন শান্ত হয়ে যায়। মেয়ে, তুমি কি জাদু জানো, নাকি মায়ের শক্তি আছে তোমার? কি করে আমার অশান্ত বুকটাকে শীতল করে দিতে পারো? আহফিন তুবার কপালের কোনায় লেগে থাকা চুলগুলো উপরে তুলে নিল। নরম গালে নিজের দু আঙুল দিয়ে স্লাইড করতে লাগলো। তুবার কপাল কুচকে এসেছে দেখে আহফিন ফের তাড়াতাড়ি ঘুমের অভিনয় করে আগের মতো শুয়ে পড়ল। তুবা পিট পিট করে চোখ খুলে দেখতে পায় আহফিনকে। হালকা লোমযুক্ত সাদা বুকের এক কিনারে শুয়ে আছে সে। লোকটাও এক হাতে তাকে আঁকড়ে রেখেছে, ওপাশে মুখ করে ঘুমিয়ে আছে। তুবা আহফিনের ভারী হাতটা কোনোরকম সরিয়ে উঠে পড়ল। আজ দেরি হয়ে গেছে উঠতে। মাঝরাতে ঘুম পাচ্ছিল তার। তখন হয়তো অতল ঘুমে চলে গিয়েছিল। তুবা তাড়াতাড়ি ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে টেবিলের উপর চোখ দিল, কিন্তু কালকের মতো আজ আর কোনো খাম নেই। তুবা বুঝতে পারছে না কি করা উচিত তার, তাই কিছু না ভেবে ব্যালকনিতে চলে গেল সে। এখান থেকে নিচের খোলা গাছযুক্ত জায়গাটা বেশ সুন্দর লাগছে। তুবা ম্লান হাসলো। নীরবে অনেকক্ষণ দাঁড়িয়ে তোমার নিজের নিষ্ফল জীবন নিয়ে চিন্তা করতে লাগলো। অনেকক্ষণ পার হয়। হঠাৎ নিচ থেকে আসা ঘড়ির শব্দে তুবার ভাবান্তর হয়। সে পিছন ফিরে তাকিয়ে দেখলো লোকটা এখনো ঘুমে। তুবা ভাবলো, আজকেই তো আমার টাকা লাগছে না, দরকার পড়লে হাতে যেটা আছে সেটা দিয়ে চলে যাবে। আর আমাকে যেহেতু কালও আসতে হবে, টাকাটা একেবারে নিলেই হলো। এই ভেবে তুবা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল। নিচে নামে এক মহিলাকে দেখে থমকে যায় তুবা। ভূত দেখার মতো চমকে উঠে দুপা পিছিয়ে নিল। জামা ফাঁক করে বুকে থুথু দিয়ে সেখানটায় হাত রাখলো। ভয়ে ভয়ে বলল, আপনি কে? মধ্যবয়স্ক মহিলা জবাব দিলেন না, কিন্তু তিনি তাকে দেখে অবাক হয়েছেন বলে মনে হচ্ছে না। তুবা চিন্তা করলো, একটা লোক কি নিজের মা যেখানে থাকে সেখানে কোনো মেয়েকে এনে তার সাথে রাত কাটাবে? তুবা চিন্তা করতে পারছে না। তীক্ষ্ণ দৃষ্টি দিল মহিলার উপর। গলা পরিষ্কার করে বলল, আপনি কি ওই লোকটার মা? না। ও, তোমারই আসার কথা ছিল বোধহয়, তাই আহফিন বাবা আমার দুইজনের রান্না করতে বলেছে। আমি তার একার রান্না ছাড়া আর কারোর রান্না করি না, তাই কাল জিজ্ঞাসা করেছিলাম কেউ আসবে কিনা। সে বলেছিল হ্যাঁ, কিন্তু রান্নাঘরে গিয়ে দেখি যেমন খাবার তেমনই, কেউ খায়নি। মহিলার কথায় তোমার কপাল বিস্ময়ে কুঁচকে এলো। লোকটা কি তার জন্য খাবার রান্না করতে বলল? কিন্তু কেন? কিন্তু লোকটার নামটা শুনে ভালো লাগলো তোমার। খুব সুন্দর একটা নাম ওনার। তবে রান্না করেও খেতে বলেনি কেন? তুমি আহফিন বাবার বান্ধবী, তাই না? তুবা কি বলবে বুঝতে পারছে না। আমতা আমতা করে হ্যাঁ জবাব দিল। মহিলাটা মুচকি হাসলেন। তুবাও হাসি বিনিময় করে বলল, আমি আসি। অমাত জানিয়ে মহিলাটি বললেন, এক্ষুনি কোথায় যাবে? বসো, খেয়ে তারপরে যাও। আমি আহফিন বাবাকে ডাক দেই। উনি তো ঘুমাচ্ছে। মহিলার মুখটা কালো হয়ে গেল। তোমার আগ্রহ হলো। মনে হলো মহিলাটা কিছু জানে, বলতে চায়। তুবা জিজ্ঞেস করলো,
কি হয়েছে আপনার? আহফিন বাবা এমন ছিল না, নিয়ম মেনে সব করতো, কিন্তু এখন আগের মতো নেই। কখন কি করে নিজেই হয়তো জানে না। কোনো নিয়ম নেই, যখন যা মন চাই করছে, কিছুই তার ঠিক নেই। কোনো দিন একটা সিগারেট খায়নি পর্যন্ত সে। একা একা ভালো ছিল পড়াশুনো ব্যবসা নিয়ে। সেই ছোট থেকে দেখে আসছি তাকে, নিজের হাতে পিঠে বড় করেছি। জীবনে বড় ধাক্কা পেয়ে ছেলেটা এখন এমন পথে। মদ খায়, কোনো নিয়ম কানুন নেই, খাওয়া দাওয়া নেই, নিজের প্রতি কোনো যত্ন নেই, কেমন যেন অচেনা হয়ে গিয়েছে। বলেই তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তুবার আগ্রহ জাগলো খুব। কেন একজন ভালো মানুষ এমন হয়ে যাবেন? কি এমন ধাক্কা? তুবা জানার জন্য কিছু বলতে যাবে, তখন তার রিংটোন বেজে উঠল। বাসা থেকে কল এসেছে। তুবা ভীত স্বরে বিদায় নিয়ে ওখান থেকে বের হলো। কলটা কেটে দিয়ে সে কল দিল। তুষি ফোন ধরেই বলতে লাগলো, আপা তুই আসছিস না কেন? কত বেলা হয়ে যাচ্ছে, এখনো কি তোর কাজ শেষ হয়নি? না তুষি, আমি চলে আসছি, দেরি হবে না। তাড়াতাড়ি আয়। তুবা গেট থেকে পার হয়ে পিছন ফিরে বাড়িটা দেখল। 2 সেকেন্ড তাকিয়ে ব্যাগ ঠিক করে হাঁটা শুরু করলো। রিক্সা চলছে নিজ গতিতে। তুবা বসে বসে ভাবছে, আজকাল ভাবনায় তার সঙ্গী, কিন্তু চোখ দুটো একজনকে খুঁজে চলেছে, যাকে তার দরকার। এলাকা দিয়ে যখন যায়, কাঙ্ক্ষিত লোকটাকে সে পায় না। হতাশ হয়ে বাড়ি ফেরে, কিন্তু তাকে যে খুব দরকার ওর। হাতে থাকা টাকা দিয়ে তুষির জন্য কিছু খাবার নিয়ে গেল তুবা। যেতেই অভিমানী স্বরে বলল, সারা রাত আসো না, সকালেও কল দিয়ে আনতে হয় তোমাকে কাজ থেকে। কি এমন কাজ তোমার এতক্ষণ? পাশ থেকে শিরিন বলে উঠলেন, আল্লাহ জানে তোর বইনে কি এমন কাম করে, আল্লাহ জানে কার কাছে যায়, কি অকাম করে। তুবা শান্ত হয়ে তুষির গালে হাত রেখে বলল, আমি তোকে বলেছিলাম না আমার আসতে দেরি হবে? তুই ঠিক মতো খেয়ে নিবি, অপেক্ষা কেন করিস বলতো? তোমাকে ছাড়া আমার খেতে ভালো লাগে না আপা। এমন আর করবি না, যখন খাওয়া দরকার খেয়ে নিবি। আর এই নে, এগুলি তোর। বসা থেকে উঠে তুবা মায়ের দিকে তাকালো। যাই করি না কেন, 2 বেলা ভাত খেতে তো পারি, বোনের ঔষধ কিনতে পারি, সংসারে খরচ চালাতে পারি, আর কি চাই? আর তোমার এই কথাগুলি কবে বন্ধ হবে বলো তো? শিরিন কাঁদতে কাঁদতে চলে গেলেন আঁচলে মুখ দিয়ে। অন্য রুমের দরজার সামনে গিয়ে তিনি কাঁদলেন। তিনি বুঝেছেন রাতের বেলায় তোমার কিসের নাইট ডিউটি, কিন্তু তবুও অসহায় জীবনের কাছে। তুষি বলল, আপা রাগ করিস না আমার কথায়, আম্মা না কাঁদে। মেকিয়াসির ব্যর্থ চেষ্টায় তুবা বলল, জানি আমি, আর আম্মার কথাই কিছু মনে করিও না। উনি কঠিন দেখাতে চাইলেও পারেন না। তুষিরে মানুষের এক জীবনের সব চাওয়া পূরণ হয় না। আর এই দুনিয়াটা বড্ড কঠিন, এখানে কঠিন না হলে চলা যায় না রে। নরম হলে ভাবে দুর্বল, তাই পায়ে দুমড়ে মুচড়ে তারা চলে যেতে চায়। এই কারণে কঠিন হওয়াই ভালো, তবেই এখানে টেকা যায়। তুই এসব বুঝবি না, এখন অনেক ছোট তুই। বড় হ, দেখবি দুনিয়াটা, সেখানে থাকা নানান রূপী মানুষদের চিনে ফেলেছিস। এবার তুই থাক, আমি গোসল সেরে আসি। আচ্ছা আপা। বুক ফাটা কষ্ট নিয়ে তোবা বাথরুমে ছুটল। আহফিন ঘুম থেকে উঠে দেখে 12টার উপরে বাজে। আশেপাশে তাকিয়ে তুবাকে পেল না সে। নিচে নেমে ফরিদানটিকে জিজ্ঞেস করলো তুবার কথা। তিনি জবাব দিলেন, সে তো চলে গেছে। চলে গেছে? হ্যাঁ বাবা, বলেছিলাম বসতে, বসেনি। তোমাকে কিছু বলে গেছে আন্টি? না তো। আচ্ছা ঠিক আছে। আহফিন বাবা, মেয়েটা দেখতে কিন্তু মিষ্টি। আহফিন শুধু একটু হেসে উপরে চলে গেল। ড্যামেট, আচ্ছা চলে গেল। খাম রাখিনি, ভেবেছে অপেক্ষা করবে, কিন্তু তা না করে আচ্ছা চলে গেল। স্টুপিড মেয়ে একটা। তুবা বাথরুম থেকে গামছায় চুল পেঁচিয়ে বের হতেই ফোন বেজে উঠল। আহফিন কল দিয়েছে। তুবা তার কল পেয়ে চিন্তিত, ভাবছে এখন কি আবার যেতে বলবে নাকি। তুবা ফোন নিয়ে একতলা বাড়ির ছাদে চলে গেল। এত না ভেবে সে কলটা ধরলো। হ্যালো। তুমি কি আমি যেতে বলেছিলাম? কি হলো, টাকা না নিয়েও চলে গেছো? আমি ভেবেছি কাল একসাথে নিয়ে নিব, আর আপনি ঘুমাচ্ছিলেন। আগে আগে ভাবতে চাও কেন তুমি? এত বেশি বেশি ভাববে না। আহফিন কল কেটে দিল। তুবা কিছু বুঝল না, মনে মনে বিড়বিড় করলো, কি অদ্ভুত লোক। তারপর নিচে গেল। রাগে কিট কিট করছে আহফিন। এই মেয়ে আমাকে যেমন শীতল করে তেমনি উষ্ণ করে তোলে। কি অদ্ভুত মেয়ে। খাবারের জন্য ফরিদা আন্টি ডাকতে এলেন আহফিনকে। নিচ থেকে ডাক দিতে আন্টি আমি চলে যেতাম। তুমি যে কাল রাতে খাওনি, কি মনে করেছো বলো তো? যার জন্য খাবার বানাতে বললে সেও খায়নি, যা রান্না করে গিয়েছি তাই আছে। আন্টি
তুমি জানো না আমার কথা না শুনলে মুখের উপর কথা বললে রাগ হয়, তাই তখন বলিনি, আর পরে ভুলে গেছে। আচ্ছা এখন খাবে, নিচে চলো। আমি একটু অফিস যাব। খেতে তো যাবে। আচ্ছা যাও তুমি, তোমার সাথে কি আর পারা যাবে? দিনটা তোমার একটু ভালোই কাটে। ও বাড়ি থেকে এসে গোসল করেই লম্বা একটা ঘুম দেয়। দুপুরে উঠে খেয়ে শুয়ে তুষির সাথে গল্প করে। বিকেলবেলায় রান্নায় একটু সাহায্য করতে গেলে শিরিন দেন না করতে। তুষির মাথায় বিলি কাটতে কাটতে নিজের দুঃখে হারিয়ে যায়। তবু ভালোই লাগে এই সময়টা তার। প্রতিদিনকার মতো আজও তুবা নিজের চাকরির পথে ছুটল। আহফিন আজ তেমন কথা বলনি, কোথা থেকে এসে যেন বলল, খাবার খেয়ে এসেছ? কি হলো? মনে হচ্ছে না, নিচে চলো, খাবে। পেট ভরা আছে। তুবা বারবার বলতে ভাল লাগে না, চলো। আপনি যান, আমার খিদে নেই। বলে তুবা পিছন ফিরে গেল। আহফিন তুবার কাছে গেল, বাহুতে বেশ শক্ত করেই চেপে ধরল। তুমি যাবে না, জোর করে আমায় নিতে হবে। ছাড়ুন হাতটা, যাচ্ছি, ছাড়ুন। আহফিন হাতটা ছেড়ে দিল। তুবার সাথে সেও নিচে গেল। তুবা চারপাশ দেখছে। তখন আহফিন বলে উঠল, সকালে যাকে দেখেছিলে তিনি এখন নেই, তাই না খুঁজে খেয়ে নাও। উনি আপনার কে হয়? আহফিন কিছু না বলে তুবার দিকে তাকালো। তুবা চোখ নামিয়ে ফেললো সাথে সাথে। কি তীক্ষ্ণ দৃষ্টি! এইসব তোমার জানার কথা না। যে কাজের জন্য এসছো তাতে শুধু টাকায় নিতে পারো, এর বেশি কিছু না। চুপচাপ খেয়ে ওঠো। তোমার রাগ হলো, মনে মনে বলল, আমার কথা আমাকেই ফিরিয়ে দিল লোকটা। খরচের মতো কথাবার্তা। নাক ফুলে গেল তুবার। অপর পাশে বসে থাকা আহফিন আর চোখে কপাল কুঁচকে দেখলো তাকে। লাল হয়ে গেছে তুবার মুখ। আহফিন ঠোঁট টিপে হাসলো। লোকটা আসছিল না দেখে তুবা ব্যালকনিতে ছিল। বাতাসে লম্বা চুল এলোমেলো হয়ে যাচ্ছিল। তুবা কালো একটা শাড়ি পরে আছে, পাতলা একটা শাড়ি। খোলা চুল দমকা হওয়ার সাথে নিচে চলেছে আপন মনে। খুলে দাও তুমি এ চুলের বাঁধন, অবাধ্য হয়ে না হয় সে বাতাসে উড়ুক। ইচ্ছে হয় হারিয়ে যায় ওই খোলা চুলের গভীরতায়। খোলা চুল তুমি বলে দাও, কেন মুগ্ধ না হবে কেউ তোমার মায়ায়? লম্বা একগুচ্ছ কালো কেশ পুরুষের মনকে প্রভাবিত করতে পারে। আহফিন তুবাকে পেছন থেকে জড়িয়ে ধরল। তুবার পেটে টেনে ধরে আহফিন নিজের সাথে মিশিয়ে নিল। চুলের মাঝে মুখ ডোবালো। তুবার ঘাড়ে নাক ঘষল কয়েকবার। ছোট ছোট কয়েকটা চুমু দিল তার উষ্ণ ঠোঁটে। তুবা বরাবরের মতো বোবা। আহফিন তার ঘাড়ে গভীরভাবে একটা কিস করে চলে গেল। সে যেতেই তুবা ফুস করে নিঃশ্বাস ছেড়ে দিল। চোখগুলো চিকচিক করে উঠল তার। সামান্য সময়ের ব্যবধানে আহফিন আবার ফিরে এলো। তুবা তখনও ওখানে আগের মতোই দাঁড়িয়েছিল। আহফিন গিয়ে তুবার ঘাড়ের চুলগুলো সরিয়ে এক পাশে রাখলো। তুবা বুঝতে পারে না এ লোকের চলাফেরা। হঠাৎ ঘাড়ে ঠান্ডা কিছু অনুভব করলো। আহফিন আলতো হাতে নিজের দেওয়া কামড়ের স্থানে মলম লাগিয়ে দিল। তারপর তুবার দুই বাহুতে ধরে নিজের দিকে ফিরায়। দুই গালের পাশে দুই হাত রেখে আহফিন তুবার চিকচিক করা চোখ মুখ দেখতে লাগলো। চোখে তার নেশা, মনে মাতাল করা অনুভূতি। সে বোঝে না এত অনুভূতি কোথা থেকে চলে আসে তুবার কাছে থাকলে। আহফিন নেশা ভরা চোখ নিয়ে তুবাকে দেখছে। সমান্তালে তুবাও আহফিনের চোখের দিকে তাকিয়ে আছে। চোখের ভাষা বোঝার চেষ্টা করছে। নির্লিপ্ত চাহনি। নরম কোমল স্বরে আহফিন বলল, কি আছে তবু তোমার মাঝে? কেন হতে টানে আমাকে তোমার দিকে? 2 দিনে কি এমন করলে আমাকে? কোন তাবিজ মন্ত্র দিয়ে বশীভূত করলে আমায়? বলো তুবা, বলো। তুবা কিছু না বলে তার চোখের দিকে অগাধ দৃষ্টি দিয়ে অবলোকন করছিল। তার ভেতর অদ্ভুত রকম কিছু একটা হচ্ছে। আহফিন আস্তে আস্তে তার মুখ এগিয়ে দিল তুবার দিকে। তুবা চোখ বন্ধ করে নিল। তুবার নিবদ্ধ চোখ মুখ দেখে আহফিনের ভেতর আরো শিহরণ বইতে লাগলো। আলতো করে সে তুবার নরম ঠোঁট স্পর্শ করলো। তার অতল অনুভূতিতে আস্তে আস্তে উপনীত হলো। তুবার গরম নিঃশ্বাস আহফিন বুক ভরে নিচ্ছে। তুবার গলায় লেগে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে আহফিন সেখানে ঠোঁটের পরশ দিল। তোমার নিজের শাড়িই খামচে ধরল। লোকটার স্পর্শ আজ অন্যরকম, কেন আলাদা আলাদা। আহফিন কিছু সময় পর তুবাকে কোলে তুলে নিল। নেশাগ্রস্তের মতো বলল, কালো শাড়িতে আমার তুবাকে এক টুকরো বিষণ্ণ দেখাচ্ছে। তুবাকে তো লাল রঙে মানায়, সে প্রথম দিনের টকটকে লাল রঙের শাড়ি। আহফিন তুবাকে নিয়ে বিছানায় চলে গেল। কালো শাড়িতে বিষণ্ণ লাগছে বলে সে তার আঁচল খুলে নিল। তুবার কানের লতির খুব কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তুবা মানে আমার নেশা, মাতাল করা এক নেশা। আহফিন আজ 8টায় উঠে গেছে। তুবা ফ্রেশ হয়ে এসে দেখে আহফিন খালি গায়ে সোফায় বসে আছে। পরনের ট্রাউজারটা সুঠাম দেহের নাভির নিচে পড়ে আছে।
তুবা চোখ সরে নিল, নিজেকে ঠিকঠাক করে মাথা নুয়ে চলে গেল পাশ দিয়ে। আফরিন তাকে ডাকলো, তুবা এদিকে আসো। তুবা চুপচাপ ওখানে যায়। খামটা নাও, আর প্রয়োজন হলে কল দিবে আমায়। আজ বোধহয় তোমাকে রাতে আসতে হবে না, আমি আজ থাকবো না। আর হ্যাঁ, ভুলেও লীলার বলা কোনো ছেলের সাথে দেখা করতে যাবে না। কথাটা শেষ করে আফরিন তার গাল দুটো চেপে ধরলো, দাঁত কিরমির করে বলল, তাহলে আফরিন চৌধুরীকে তুমি খুব ভালো করে চিনবে। এবার আমি আর কিছু বরখাস্ত করব না। আফরিন তুবার গাল ছেড়ে দিল। সে তার দিকে ভ্রু কুঞ্চন করে তাকালো, গালে হাত দিয়ে। লেগেছে খানিক। চলার মতো প্রয়োজনে টাকা দিয়েছে ওখানে। আমি যা বললাম তার একটা কথা যেন নড়চড় না হয়। তোবা সাবধানে থাকবে। আহফিন এবার তুবার গালে আলতো হাত রেখে কপাল এগিয়ে আনলো। কপালে গভীর কোমল একটা পরশ পড়লো তুবার। এই প্রথম হয়তো লোকটা তার কপালে চুমু খেলো। তুবার কাছে বিষয়টা কেমন যেন অন্যরকম লাগলো। ভেতরে দৌড়ে কিছু একটা ছুটে গেল। তুবা আহফিনের দিকে তাকিয়ে রইল। তার এমন কাজে তুবা খুব অবাক হয়েছে। আহফিন নীরবে ওয়াশরুমে চলে গেল। তুবা তখনও কেন যেন ঠায় বসে আছে, চোখের পাতা পড়ছে না তার। শূন্যে এখনো তাকিয়ে আছে সে। লোকটা আসলেই অদ্ভুত, অদ্ভুত তার কাজকর্ম। কখন কি করে বোঝা যায় না। ভেতরে কেন যেন লোকটার প্রতি একটা টান অনুভব করছে সে। তুবার মনটা আজ ভালো। কাজ থেকে সে আজকের জন্য ছুটি পেয়েছে। আজকের ছুটিটা দরকার ছিল, কাকতালীয়ভাবে হয়েও গেল। খুব ভালো লাগছে তার, মনটা ফুরফুরে। রিক্সা না নিয়েই হেঁটে চলেছে একা পথে। দোকান থেকে সে তুষির জন্য ওষুধ আর ভালো কিছু খাবার নিয়ে বাড়ি ফিরল। আজও ফেরার পথে গলির আনাচে কানাচে কাঙ্ক্ষিত লোকটাকে সে খুঁজছে, পায়নি। তুবা গিয়ে তুষির কাছে নিচে বসলো, তার গালে হাত বুলিয়ে দিতে দিতে বলল, দেখ আজ তাড়াতাড়ি চলে এসেছি। তুষি হাসলো। দেখবি আমরা খুব তাড়াতাড়ি একসাথে হাঁটবো। তোর পায়ের চিকিৎসা করব আমি। সত্যি আপা? একদম সত্যি। তোর পা ঠিক হয়ে গেলে আমরা এই শহর ছেড়ে অনেক দূরে চলে যাব। ওখানে একটা বুটিক শপ খুলে জীবন চালাবো। আপা তুমি সত্যি বলছো? উপরওয়ালা চাইলে হবে। তুষি খুব খুশি হলো। শিরিন খাবার নিয়ে গেল দুই বোনের সামনে। তুবা তুষিকে আজ নিজের হাতে খাইয়ে দিল। আর সে ঘুমায়নি, রেডি হয়ে বাসা থেকে বের হয়ে পড়ে। শহর থেকে অনেক দূরে একটা গ্রামের মতো জায়গায় এসেছে তুবা। নীরব শান্তির পরিবেশ সেখানে। তুবার মনটা ভালো হয়ে গেল। আগেও আসার মতোই শান্তি লাগছে। তুবা একটু হেসে হাঁটতে লাগলো। অনেক দূর চলে এসেছে। আর একটু দূরেই এতিমখানাটা। তুবা বুকে শান্তি পুষে রেখে এগিয়ে গেল সেখানে। ভেতরে যেতেই বাচ্চারা এসে তাকে ঘিরে ধরলো। তুবা হাসি মুখে তাদের মাথায় হাত রাখলো। ম্যাম তুবাকে দেখে হেসে ভিতরে চলে যায়। তাদের নিয়ে তুবা বড় বটগাছটার নিচে চলে গেল। 100 বছরের বটগাছটার পাশ ঘিরে সুন্দর পাকা করে বসার ব্যবস্থা করা হয়েছে। তুবা ব্যাগটা রেখে বাচ্চাদের সাথে কথা বলতে লাগলো, কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না। কে কি বলছে তা বোঝার উপায় নেই। সবাই একসাথে পাখির মতো কিচির মিচির করছে। তুবা খিলখিল করে হেসে সবাইকে শান্ত করলো হাত উঁচু করে। বাচ্চারা সবাই চুপ চুপ, কোনো কথা নেই। তুবা আবার বলল, কেমন আছে আমার মিষ্টি বাচ্চারা? সবাই একসাথে জবাব দিল, ভালো। কেউ কেউ বলল, তুমি কেমন আছো মিষ্টি? তুবাকে তারা মিষ্টি বলে ডাকে। সে প্রতি বছর এই দিনটায় এখানে আসে। এই এতিম বাচ্চাদের সাথে বিকাল পর্যন্ত কাটায় সে। এতিম হয়ে এতিম এই বাচ্চাদের সাথে দিনটা কাটালে ভালো লাগে তার। এতিম হওয়ার জ্বালাটা সে বোঝে। আজ তার মায়ের মৃত্যুবার্ষিকী, তাই বছর এই দিনটা সে এমন মানুষদের সাথে থাকে। এদের জন্য সামান্য খাবার নিয়ে আসে। তুবা জবাব দিল, আমিও ভালো আছি আমার বাচ্চারা। তুবা ব্যাগ থেকে চিপস, কেক আর চকলেট বের করলো। এই টাকাগুলো তার হালাল পথে রোজগার করা টাকা, জমা ছিল তার কাছে। আগে যে চাকরিটা করতো তার থেকে জমা করতো সামান্য করে, এটাই সে টাকা। তুবার হাত থেকে বাচ্চারা কারাকারি করে নিতে লাগলো ওগুলো। আর তুবা মন খুলে খিলখিল করে হাসছে। হঠাৎ আহফিন সজোরে ব্রেক কষল। পাশের গ্লাসটা নামিয়ে অবাক হয়ে তাকিয়ে রইল তুবার দিকে। আজই তুবাকে হাসতে দেখছে সে। তার হাসি যেন মধুর। হাসলে তুবার চোখগুলো ছোট হয়ে যায়। সৌন্দর্য আরো বাড়িয়ে তোলে তার হাসি। মন্ত্রমুগ্ধ হয়ে তুবার দিকে দৃষ্টি দিচ্ছে। ভেতরে উথাল পাথাল কলরবময় ঢেউ শুরু করে দিয়েছে। আহফিনের শিরায় শিরায় শিহরণ জাগছে। বুক ধড়াক ধড়াক প্রতিধ্বনি তুলছে। তুবা বাচ্চাদেরকে খাবার দিয়ে আদর করতে বলল। একে একে সবাই তুবার গালে চুমু দিয়ে দিয়ে যেতে লাগলো। তুবার মুখে সে কি হাসি! আহফিনের চোখের পলক পড়ছে না। ইচ্ছে করছে এখনই গিয়ে জড়িয়ে ধরতে তুবাকে। তার ভেতরের এমন অনুভূতির সাথে সে নতুন পরিচিত। এমন অনুভূতি, শিহরণ, প্রশান্তি এর আগে সে কখনোই পায়নি জীবনে। আহফিনের গলায় এসে অশ্রু আটকালো। তুবাকে তার জন্যই বানিয়েছে সৃষ্টিকর্তা।
তুবা আরও আগে কেন আসেনি আমার জীবনে? কেন প্রশান্তিতে ভরিয়ে তরুণী আমায়? তোমার জন্য আমি হাজারো বারো মরণ পথে হাঁটতে রাজি।